আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সিমন দ্য বোভায়ারের একটি বিখ্যাত বই, আ ভেরি ইজি ডেথ। বইটির আজ তৃতীয় পর্ব। মা একটা শান্ত রাত কাটিয়েছেন। তার উদ্বেগ লক্ষ্য করে নার্স সারাক্ষণ তার হাত ধরেছিল। ওকে ব্যথা না দিয়ে বেড প্যান দেবার একটা উপায় ওরা বের করেছিল। উনি আবার খেতে শুরু করেছেন, আর শিগগিরই শিরা দিয়ে তরল পদার্থ প্রদান করতে হবে না। মা মিনতি করলেন, আজ বিকাল থেকে ওটা বন্ধ করে দিন। ডক্টর এন বললেন, হয় আজ বিকাল থেকে নয় কাল থেকে। তবু একজন রাত নার্স দরকার হবে। আমার বোন তার এক বন্ধুর বাড়িতে থাকবে। আমি ডক্টর পির পরামর্শ চাইলাম। ছাত্র আগামীকাল প্রাগের উদ্দেশ্যে প্লেন ধরবে। আমার কি ওর সঙ্গে যাওয়া ঠিক হবে? যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আবার এই পরিস্থিতি মাসের পর মাস বজায় থাকতে পারে। তাহলে এখান থেকে আর কখনোই নড়তে পারবেন না। আর প্রাগ তো বাড়ি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে, আর সহজেই ফোন করা যাবে। মাকে আমি পরিকল্পনাটা জানালাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই যাবে। তোমাকে তো আমার দরকার হবে না। আমার যাওয়াটা তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করালো যে তিনি এখন বিপদমুক্ত। আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। 78 বছরে পেরিটোনাইটিস। আমার কি ভাগ্য যে এখানে আমি ছিলাম। কি ভাগ্য যে আমার পায়ে অস্ত্রোপচার করা হয়নি। ব্যান্ডেজ মুক্ত হবার পর তার বাঁ বাহু সামান্য একটু ঝুলে পড়েছিল। তিনি সন্তর্পণে তার হাত তুলে তার মুখ, তার নাক, তার ঠোঁট স্পর্শ করলেন। আমার মনে হচ্ছিল আমার চোখ দুটি যেন আমার গালের মাঝখানে বসানো, আর আমার নাকটা যেন নেমে এসে একেবারে আমার মুখের তলায় বসেছে। সম্পূর্ণ বাঁকানো। অদ্ভুত কাণ্ড। নিজের দিকে দৃষ্টি দেবার অভ্যাস মার ছিল না। এখন তার শরীর জোর করে তার মনোযোগ আকর্ষণ করল। ওই ওজনের ভারে তিনি আর এখন মেঘমালার মধ্যে ভাসছেন না। আমাকে বিচলিত করার মতো দুটিকটের কোনো কথা বলার সময় শুধু বলতেন যে, যেসব রোগীকে সরকারি ওয়ার্ডে থাকতে হতো তাদের জন্য তার করুণা হতো। তিনি ছিলেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে, নার্সদের পক্ষে। ওরা নার্সদের শোষণ করে। নিজের গুরুতর অবস্থা সত্ত্বেও ওদের প্রতি তিনি সর্বদা সযত্ন বিবেচনা বোধ দেখাতেন। তা থেকে কখনো সরে আসেননি। তার ভয় হতো পাছে তিনি মাদমোয়াজেল লেবলের ওপর বেশি কাজ চাপিয়ে দিচ্ছেন। তিনি সবসময় থ্যাংক ইউ বলতেন, ক্ষমা চাইতেন। এক বৃদ্ধা নারীর জন্য ওরা এত রক্ত ব্যবহার করছে, আর কত যুবক যুবতী আছে যাদের এটা দরকার হতো। আমার এত সময় নেবার জন্য তিনি নিজেকে দোষ দিতেন। তোমার কত কাজ, আর তুমি ঘন্টা পর ঘন্টা এখানে কাটাচ্ছ। আমার খুব বিরক্ত লাগে। তিনি বলতে লাগলেন, সোনামণিরা, আমি তোমাদের খুব বিচলিত করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিলে। তখন তার গলায় একটু গর্বের সুর লাগলেও তার মধ্যে কিছু অনুশোচনাও মিশে থাকত। বৃহস্পতিবার সকালে পরিচারিকা যখন আমার বোনের প্রাতরাশ নিয়ে আসে, মা তখনও তার কোমার অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসেননি। তিনি ফিসফিস করে বলেন, কনফ, কনফ। কনফেসার? না, কনফিটুর। তার মনে পড়েছিল যে আমার বোন সকালের নাস্তায় জ্যাম খেতে ভালোবাসে। তিনি আমার শেষ বইটির বিক্রি নিয়ে খুব ভাবিত হয়ে পড়েন। মাদমোয়াজেল লেবলকে যখন তার বাড়িওয়ালা উৎখাত করার ব্যবস্থা নেয়, তখন মা আমার বোনের কথায় মত দেন। ও স্টুডিওতে এসে থাকুক, অথচ সাধারণত তার অনুপস্থিতিতে তার বাড়িতে কারো থাকা তিনি সহ্য করতে পারতেন না। তার অসুখ তার পূর্ব সংস্কার ও আত্মাভিমানের খোলস ভেঙে ফেলে দেয়। হয়তো ওইসব প্রতিরক্ষার প্রয়োজন আর তার ছিল না। কোনো কিছু ত্যাগ করা বা বিসর্জন দেওয়ার প্রশ্নই আর ছিল না। এখন তার প্রথম কর্তব্য হলো ভালো হয়ে ওঠা। যেন নিজের দেখাশোনা তিনি নিজে করতে পারেন, নিজের ইচ্ছা নিজে পূরণ করতে পারেন। তার আনন্দ উপভোগের ক্ষেত্রে এখন আর কোনো বাধাবন্ধন থাকবে না। অবশেষে তিনি সর্বপ্রকার ক্ষোভ ও তিক্ততা মুক্ত হয়েছেন। তার হারানো সৌন্দর্য ফিরে এসেছে। তিনি তার হারানো হাসি ফিরে পেয়েছেন। এসবের মধ্য দিয়ে প্রকাশ পেল তার ভেতরকার প্রীতিকর সঙ্গতি এবং এই মৃত্যুশয্যায় এক ধরনের সুখও। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এবং একটু অবাকও হলাম। তিনি তার কনফেসরকে, যে যাজকের কাছে নিজের যাবতীয় অপরাধ স্বীকার করে ঈশ্বরের ক্ষমা ও করুণা ভিক্ষা করা হয়, ডেকে পাঠাননি। উনি মঙ্গলবার এসেছিলেন। তখন তাকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এখন আবার আসার কথা। তার অপারেশনের বেশ আগে তিনি মার্থাকে বলেছিলেন, আমার জন্য প্রার্থনা করো লক্ষ্মীটি, কারণ জানো তো, অসুস্থ হয়ে পড়লে আর প্রার্থনা করা যায় না। নিঃসন্দেহে তিনি ভালো হয়ে ওঠা নিয়ে এত ব্যাপৃত হয়ে পড়েছিলেন যে
ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্লান্তিটুকু আর বহন করতে চাননি। একদিন ডক্টর এন তাকে বলেন, আপনার এত দ্রুত আরোগ্য লাভের অর্থ হলো এই যে ঈশ্বরের সঙ্গে আপনার বেশ সুসম্পর্ক আছে। ওহ, তা আছে, কিন্তু আমি ঠিক এখনই গিয়ে তার সঙ্গে দেখা করতে চাই না। অনন্ত জীবনের পার্থিব অর্থ হল মৃত্যু, এবং তিনি মৃত্যুবরণ করতে অস্বীকৃতি জানালেন। ওর ধর্মপ্রাণ বন্ধুরা ভাবলেন, আমরা বোধহয় তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি। ওরা ব্যাপারটার একটা ফয়সালা করার জন্য উঠে পড়ে লাগলেন। নো ভিজিটার্স নোটিশ টানানো সত্ত্বেও আমার বোন একদিন দরজার ফাঁকে এক যাজকের আলখাল্লা দেখতে পায়। সে তাড়াতাড়ি ওকে ঠেলে বাইরে পাঠিয়ে দেয়। আমি ফাদার অ্যাভরিল, একজন শুভানুদ্দায়ী হিসেবে এসেছি। ঠিক আছে, আমি কিছু মনে করি না, কিন্তু আপনার পোশাক মাকে ভয় পাইয়ে দেবে। সোমবার দিন আর একটা অবাঞ্ছিত অনুপ্রবেশের ঘটনা ঘটে। মাদাম দা সাত আংকে লবিতে টেনে নিয়ে এসে আমার বোন ওকে বলে দেয়, মা কারো সঙ্গে দেখা করতে পারবেন না। খুব ভালো, কিন্তু তোমার সঙ্গে আমার একটা অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে কথা বলা দরকার। আমি তোমার মায়ের ধর্মবিশ্বাস সম্পর্কে জানি। আমার বোন কাঠখোট্টাভাবে জবাব দেয়, আমিও জানি। আমার মার মানসিক ক্ষমতাসমূহ এখনও ঠিক আছে। তিনি যেদিন ধর্মযাজককে ডেকে পাঠাবেন, সেদিনই তিনি তাকে দেখবেন। আমি যখন বুধবার সকালে প্রাগের উদ্দেশ্যে যাত্রা করি, তখনও তিনি কোনো ধর্মযাজককে ডেকে পাঠাননি। আমি দুপুরে টেলিফোন করি। আমার গলা পুপেত এত স্পষ্ট শোনে যে ও জিজ্ঞেস করে, তুমি যাওনি? মা বেশ ভালো আছেন। বৃহস্পতিবারও। শুক্রবার তিনি আমার সঙ্গে ফোনে কথা বলেন। আমি অত দূর থেকে ফোন করেছি, তিনি খুব খুশি। একটু একটু পড়ছেন এখন, ক্রসওয়ার্ডও করছেন। শনিবার দিন আমি ফোন করতে পারিনি। রোববার রাত 11:30টায় আমি দিয়াতোর ফোন নম্বরটা চাই। শোবার ঘরে আমি যখন সংযোগ দেবার জন্য অপেক্ষা করছিলাম, তখন আমি একটা টেলিগ্রাম পেলাম। মার শরীর খুব খারাপ, তুমি কি চলে আসতে পারো? ফ্রান্সিন আমাকে বলেছিল যে পুপেত রাতে ক্লিনিকে থাকছিল। একটুক্ষণ পর আমি ওকে ফোনে ধরলাম। ও বলল, একটা সাংঘাতিক দিন গেছে। আমি সারাক্ষণ মার হাত ধরেছিলাম। তিনি কাতর কণ্ঠে বারবার আমাকে মিনতি করছিলেন আমি যেন তাকে চিরবিদায় নিতে না দিই। তিনি বলেন, সিমনকে আমি দেখতে পাবো না। ওরা এখন ওকে ইকুয়েনিল দিয়েছে, উনি ঘুমাচ্ছেন। আমি হোটেলের লোককে বললাম, সকাল 10:30টায় যে বিমান ছাড়ছে, তাতে যেন আমার জন্য একটা আসন রিজার্ভ করা হয়। সব কর্মসূচি ঠিক হয়ে গিয়েছিল। ছাত্র আমাকে 2-1 দিন অপেক্ষা করতে বলল। অসম্ভব। তার মৃত্যুর পূর্বে মাকে আরেকবার দেখার জন্য আমি যে খুব উদ্গ্রীব ছিলাম তা নয়, কিন্তু তিনি আবার আমাকে দেখবেন না, এ চিন্তা আমি সহ্য করতে পারছিলাম না। কোনো স্মৃতি যখন থাকবে না, তখন কেন একটা মুহূর্তকে এত গুরুত্ব দেয়া? কোনো প্রায়শ্চিত্ত তো হবে না। আমি কিন্তু আমার অন্তরতম সত্তা দিয়ে বুঝলাম, একজন মৃত্যু পথযাত্রীর শেষ কটি মুহূর্তের মধ্যে অনন্তকে বেঁধে রাখা যায়। সোমবার 10:30টার সময় আমি 114 নম্বর ঘরে ঢুকলাম। মা আমার আসার খবর পেয়েছিলেন। তিনি মনে করেন আমি প্ল্যান অনুযায়ী ফিরে এসেছি। মা তার কালো চশমা খুলে আমার দিকে তাকিয়ে হাসলেন। ট্র্যাঙ্কুইলাইজারের প্রভাবে তিনি একটা সুখানুভূতির ঘোরের মধ্যে ছিলেন। ওর মুখ বদলে গিয়েছিল, রং হলুদ হয়ে গেছে। ডান চোখের নিচ থেকে নাক পর্যন্ত একটা ফোলা ভাঁজ পড়েছে। কিন্তু সবগুলি টেবিলের ওপর আমি আবার দেখলাম ফুলের সম্ভার। মাদমোয়াজেল লেবলও চলে গেছে। শিরা দিয়ে ড্রিপ দেওয়া বন্ধ করার পর ওর আর ব্যক্তিগত নার্সের দরকার ছিল না। আমি যেদিন চলে যাই তার পরদিন মাদমোয়াজেল লেবলও একটা রক্তদান প্রক্রিয়া শুরু করেন। ওটা 2 ঘন্টা ধরে চলার কথা। মার শিরার ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। প্লাজমার চাইতেও বেশি কষ্টকর ছিল তার পক্ষে রক্ত পরিবহন করা। তিনি 5 মিনিট ধরে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। বন্ধ করুন, পুপেত বলেছিল, কিন্তু নার্স আপত্তি করে। ডক্টর এন কি বলবেন? আমি সব দায়িত্ব নিচ্ছি। এন সত্যি খুব রাগ করেছিলেন। এর ফলে ক্ষতের ওপর নতুন টিস্যু তৈরি হতে দেরি হবে। অথচ তিনি খুব ভালো করেই জানতেন যে ক্ষতটা বন্ধ হবে না। ওটা একটা সরু মুখ বিশিষ্ট দীর্ঘ নলের মতো হয়ে উঠেছিল। তার মধ্য দিয়ে অন্ত্র তার নিঃসরণের কাজ করছে। এর ফলেই নতুন কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। স্বাভাবিক আন্তরিক গতি তার চলাচল রুদ্ধ হয়েছে। এভাবে মা কতদিন টিকে থাকতে পারবেন? পরীক্ষা ও বিশ্লেষণের পর দেখা গেছে যে টিউমারটা অত্যন্ত খারাপ ধরনের সার্কোমা, আর সেটা গোটা সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে তার বয়সের কারণে তার বিকাশ খুব ধীরগতিতে হতে পারে। উনি আমাকে ওর গত 2 দিনের খবর দিলেন। শনিবার তিনি
সিমেননের একটা উপন্যাস শুরু করেছেন, আর ক্রসওয়ার্ডে পুপেতকে হারিয়ে দিয়েছেন। তার টেবিলের ওপর একগাদা ছোট ছোট চতুর্ভুজাকৃতির কাগজ পড়ে আছে। খবরের কাগজের পাতা থেকে তিনি সেগুলি কেটে রেখেছেন। রোববার দুপুরে তিনি আলু ভর্তা দিয়ে তার মধ্যাহ্নের খাওয়া শেষ করেন। ওটা তিনি ভালোভাবে গলা দিয়ে নামাতে পারেননি। আসলে ওটা ছিল ধ্বংসাত্মক ক্যান্সারের কোষগুলির তার রক্তনালী ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়, যা তাকে শেষ করে দেয়। তিনি জেগে জেগে একটা দীর্ঘ দুঃস্বপ্ন দেখেন। আমি একটা নীল চাদরের মধ্যে আটকানো আছি। আমার নিচে একটা গহ্বর। তোমার বোন চাদরটা ধরে আছে। আমি ওকে অনুনয় করে বলছি, আমাকে গর্তের মধ্যে পড়ে যেতে দিও না। পুপেত বলেছিল, তুমি পড়বে না, আমি তোমাকে ধরে আছি। পুপেত সারা রাত একটা আরাম কেদারায় বসেছিল, আর মা, তিনি সাধারণত পুপেতের ঘুম নিয়ে খুব চিন্তিত থাকতেন। ওকে লক্ষ্য করে বলেন, তুমি জেগে থেকো, কিন্তু আমাকে যেতে দিও না। আমাকে ঘুমের মধ্যে মরতে দিও না। আমি ঘুমিয়ে পড়লে তুমি আমাকে জাগিয়ে দিও। আমার বোন আমাকে বলে, মা একসময় ক্লান্ত হয়ে তার চোখ বন্ধ করেন। আঙুল দিয়ে তিনি বিছানার চাদর আঁকড়ে ধরেন। তার মুখ দিয়ে উচ্চারিত হয়, বেঁচে থাকো, বেঁচে থাকো। তার যন্ত্রণা উপশমের জন্য ডাক্তাররা তাকে বড়ি খেতে দেন, ইকুয়ানিল ইঞ্জেকশন দেন। মা লোলুপভাবে তাকে ওসব দিতে বলেন। সারাটা দিন তিনি চমৎকার মেজাজে অতিবাহিত করেন। তার অদ্ভুত অনুভূতিগুলির কথা তিনি বলেন। আমার ঠিক উল্টো দিকে খুব ক্লান্তিদায়ক একটা গোল জিনিস ছিল। তোমার বোন সেটা দেখতে পেত না। আমি ওকে বলি, ওই গোল জিনিসটা ঢেকে দাও, কিন্তু ও কোনো গোল জিনিস দেখতে পায়নি। ওটা ছিল জানালার কাঠামোয় বসানো একটা ধাতুর পাত। খড়খড়ির পাল্লা একটু নামিয়ে ওটা ঢেকে দেয়া হয়। ওরা শেষ পর্যন্ত ওটা মেরামত করে। সাঁতাল আর ক্যাথরিনকে তিনি দেখেছেন। বেশ তৃপ্ত গলায় মা বলেন, ডক্টর পি আমাকে বলেন যে আমি বেশ বুদ্ধিমতী। আমি সবকিছুর মোকাবেলা করেছি খুব বুদ্ধির সঙ্গে। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ওঠার ফাঁকে আমার উরুর হাড় আবার জোড়া লাগছিল। বিকেলবেলার দিকে আমি বললাম যে আমি আমার বোনের জায়গা নেব। গতরাতে সে প্রায় তার চোখ বন্ধ করতে পারেনি, কিন্তু মা তার কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তিনি ওকে আমার চাইতে দক্ষ মনে করতেন। ও লিওনেলের দেখাশোনা করেছিল। মঙ্গলবার দিনের বেলাটা ভালোভাবে কেটে যায়, কিন্তু রাতে মা বিভীষিকাময় স্বপ্ন দেখেন। উনি আমার বোনকে বলেন, ওরা আমাকে একটা বাক্সে স্থাপন করে। আমি এখানে আছি, আমার বাক্সের মধ্যেও আছি। আমি আবার আমি আর আমি নাই। লোকজন বাক্সটা নিয়ে যাচ্ছে। মা উথাল পাথাল করলেন, ওদের বাধা দাও, আমাকে নিয়ে যেতে দিও না। পুপেত অনেকক্ষণ মার কপালে হাত রেখে বসেছিল। আমি কথা দিচ্ছি, ওরা তোমাকে বাক্সে স্থাপন করবে না। উনি ওদেরকে বললেন ওকে যেন আর একটা বাড়তি ইকুয়ানিল ইঞ্জেকশন দেয়। অবশেষে তার ওই দুঃস্বপ্নের হাত থেকে অব্যাহতি পেয়ে তিনি ওকে জিজ্ঞেস করেন, ওই বাক্স, ওই লোকজন, এগুলোর মানে কি? ওসব তোমার অপারেশনের স্মৃতি। পুরুষ নার্সরা স্ট্রেচারে করে তোমাকে নিয়ে গিয়েছিল। মা ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালবেলায় তার চোখে ফুটে ওঠে একটি অসহায় পশুর সকল দুঃখ। নার্সরা যখন তার বিছানা ঠিক করে দেয় এবং পরে মূত্রথলিতে সরু নল ঢুকিয়ে তাকে প্রস্রাব করায়, তখন তিনি ব্যথা পান, কোঁকিয়ে ওঠেন। ক্ষীণ গলায় আমাকে জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয়, আমি কি সেরে উঠব? আমি ওকে বকুনি দিই। ভীত গলায় উনি ডক্টর এনকে জিজ্ঞেস করলেন, আমার অবস্থা দেখে আপনি কি সন্তুষ্ট? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু তার কথার মধ্যে বিন্দুমাত্র আস্থার ভাব ছিল না। তবু তিনি ডুবন্ত মানুষের জীবন বাঁচানোর বয়ার মতো ওটা আঁকড়ে ধরলেন। তার চরম ক্লান্তির পক্ষে তিনি চমৎকার সব যুক্তি তুলে ধরতে থাকেন। তার শরীরে জলের পরিমাণ কমে গেছে। আলু ভর্তাটা খুব ভারী খাবার হয়ে গিয়েছিল। আগের দিন ওরা 4 বার তার ড্রেসিং বদলে দিয়েছিল। সেদিন 4 বারের পরিবর্তে 3 বার তা করে। রাতে ডক্টর এন ভীষণ চটে গিয়েছিলেন, ওদের খুব বকে দেন। তৃপ্ত গলায় তিনি কয়েকবার বললেন, উনি ভীষণ চটে গিয়েছিলেন। ওর মুখে সৌন্দর্য অন্তর্হিত হয়ে যায়, সেখানে স্নায়বিক খিঁচুনি দেখা দেয়। তার গলায় আবার তিক্ততা এবং দাবি করা সুর ফুটে ওঠে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, আমার কি যে ক্লান্ত লাগছে। আজ অপরাহ্নে মার্থার ভাই, এক তরুণ জেসুইট যাজকের সঙ্গে তিনি দেখা করতে রাজি হন। আপনি কি চান যে আমি ওটা বাতিল করে দিই? না,
তোমার বোন ওর সঙ্গে দেখা করে খুশি হবে। ওরা দুজন ধর্মতত্ত্ব আলোচনা করবে। আমি চোখ বন্ধ করে থাকব। আমাকে কথা বলতে হবে না। দুপুরে তিনি কিছু খেলেন না। তিনি ঘুমিয়ে পড়েন, মাথাটা নিচু হয়ে ঝুলে পড়েছে। পুপের দরজা খুলে ভাবে যে সব বুঝি শেষ হয়ে গেছে। চার্লস কর্ডুনিয়েনের মাত্র 5 মিনিট থাকে। ওর বাবা যে মাকে প্রতি সপ্তাহে একদিন লাঞ্চে ডাকতেন তার উল্লেখ করে সে বলল, সামনে যে কোনো এক বৃহস্পতিবার আমি অবশ্যই আপনাকে আবার রাসপেইল বুলাভারে দেখতে আশা করি। মা অবিশ্বাস ভরা বেদনার্ত চোখে ওর দিকে তাকালেন। তুমি সত্যিই ভাবো যে আমি ওখানে আবার যাব? ওর মুখে ওই রকম বেদনার দৃষ্টি আমি ইতোপূর্বে আর কখনো দেখিনি। ওই দিন তিনি অনুমান করেছিলেন যে তার আর কোনো আশা নেই। আমরা শেষ সময়ে এত আসন্ন ভাবি যে পুপেত আসার পর আমি আর যাইনি। মা মৃদু গুঞ্জন করে বললেন, তোমরা দুজনই আছো দেখছি, তাহলে আমার অবস্থা খারাপ হয়েই চলেছে। আমরা তো সবসময় এখানেই আছি। একই সময় দুজন একসঙ্গে না। আমি আবার চটে যাবার ভান করি। তুমি মনমরা হয়ে পড়েছ, তাই আমি থাকছি। তোমার যদি বিরক্তি লাগে তাহলে আমি চলে যাচ্ছি। উনি ক্লান্ত বিষণ্ণ গলায় বললেন, না না। নিজের অসঙ্গত কর্কশতায় আমার বুকটা মুচড়ে উঠল। যখন নিষ্ঠুর সত্য তাকে পিষে মারছে, যখন কথাবার্তা বলে তা থেকে তার পালানো দরকার হয়ে পড়েছে, তখন আমরা তাকে নীরবতার মধ্যে ঠেলে দিলাম। আমরা তাকে বাধ্য করলাম তার উদ্বেগের কথা না বলতে, তার সন্দেহগুলিকে চাপা দিতে। জীবনভর তার ক্ষেত্রে প্রায়ই যা ঘটেছে, তার মনে হলো তিনি অপরাধী এবং তাকে ভুল বোঝা হয়েছে। কিন্তু আমাদের ওরকম না করে কোনো উপায় ছিল না। ওর সবচাইতে জরুরি দরকার ছিল আশার। সাঁতাল আর ক্যাথরিন ওর চেহারা দেখে এত ভয় পায় যে ওরা ওদের মাকে লিমোজেসে ফোন করে এখানে ফিরে আসতে বলে। পুপেত অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি এখানে ঘুমাবো। মার মুখে অস্বস্তি দেখা দিল। তুমি কি সবকিছু ঠিকমতো করতে পারবে? আমি দুঃস্বপ্ন দেখলে তুমি আমার কপালের ওপর ঠিকমতো তোমার হাত ধরে রাখতে পারবে? অবশ্যই পারব। তিনি ব্যাপারটা ভেবে দেখলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে আমার ভয় লাগে, সত্যি? আমার জন্য মার মনে সর্বদা একটা বৌদ্ধিক শ্রদ্ধার ভাব ছিল। তার কনিষ্ঠ কন্যার জন্য যে ভাবকে প্রশ্রয় দিতে তিনি সবসময় অস্বীকার করেন, আর ওই কারণেই আমি সর্বদা আমার মাকে ত্রাসিত করেছি। অবশ্য এটা উল্টো পথেও কাজ করেছে। তার আচরণ ও বাক্যে অতিরিক্ত ঔচিত্যবোধ আমাকে খুব অল্প বয়সেই শীতল করে ফেলেছিল। শৈশবে আমি একটা ছোট মনখোলা বালিকা ছিলাম। তারপর আমি লক্ষ্য করলাম বড়রা কিভাবে আচরণ করে, কিভাবে নিজ নিজ ব্যক্তিগত দেয়ালের আড়ালে নিজেদের তারা রুদ্ধ করে রাখে। মাঝে মাঝে মা দেয়ালের মধ্যে একটা ছিদ্র করতেন, তারপরেই আবার দ্রুত তা বন্ধ করে দিতেন। মা ফিসফিস করে একটা আত্মভিমানী ভঙ্গিতে আমাকে বলতেন, ও আমাকে খুব বিশ্বাস করে গোপনে বলেছে। কিংবা বাইরে থেকে একটা ফাটল আবিষ্কৃত হয়, ও ভীষণ চাপা, আমাকে কিচ্ছু বলে না। কিন্তু আমার মনে হয় এইসব স্বীকারোক্তি ও গল্পগুজবের মধ্যে এমন একটা লুকোছাপার ভাব থাকত যা আমার কাছে ঘৃণ্য মনে হতো। আমি চেয়েছিলাম আমার প্রতিরোধের দুর্গ যেন অজেয় হয়। আমি বিশেষ সতর্ক ছিলাম যেন আমার মায়ের কাছে আমি কিছু প্রকাশ না করে ফেলি। আমার ভেতরে তীক্ষ্ণ চোখে তাকালে তিনি যেরকম আতঙ্কিত ও ভীত হবেন, আমি সে ভয়েই সর্বদা বিচলিত থাকতাম। কিছুদিনের মধ্যেই আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবার সাহস আর তার হলো না। আমি আমার ধর্মবিশ্বাস ত্যাগ করার পর আমাদের বিরোধ আমাদের উভয়কেই অত্যন্ত কষ্ট দেয়। ওর চোখের জলে আমি অত্যন্ত বেদনা বোধ করি, কিন্তু এক্ষেত্রেও আমি অনতিবিলম্বেই বুঝতে পারলাম যে তিনি কাঁদছিলেন আমার ভেতরে যে কি হচ্ছে সে কথা ভেবে নয়, বরং আমাকে নিয়ে তিনি ব্যর্থ হয়েছেন সেজন্য। বন্ধুত্বের চাইতে কর্তৃত্বের ক্ষমতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তিনি আমাকে গভীরভাবে আহত করেন। এরপরও তিনি যদি সবাইকে আমার আত্মার জন্য প্রার্থনা করতে বলার পরিবর্তে আমার উপর কিছু আস্থা রাখতেন এবং আমাকে কিছু সহানুভূতি প্রদর্শন করতেন, তাহলেও আমাদের মধ্যে একটা সহজ সমঝোতা হতে পারত। এখন আমি বুঝতে পারছি তাকে তা করতে কি বাধা দিয়েছিল। নিজেকে অন্যের জায়গায় স্থাপন করতে হলে তাকে তার আগে অনেক অন্যায়ের প্রতিশোধ নিতে হতো, তার অনেক ক্ষত সারিয়ে তুলতে হতো। বাস্তব ক্ষেত্রে তিনি বহু স্বার্থ ত্যাগ করেন, কিন্তু তার অনুভূতিসমূহ কখনো তাকে তার নিজের মধ্য থেকে মুক্ত করেনি। তাছাড়া তিনি যখন তার নিজের অন্তরের দিকে থেকেই তার দৃষ্টি ফিরিয়ে রাখেন, সেক্ষেত্রে আমাকে বোঝার চেষ্টা তিনি কেমন করে করতে পারবেন?
আমাদের দূরে সরিয়ে রাখবে না এমন একটা মনোভাব অর্জন করার জন্য তার জীবনের কোনো কিছুই তাকে কখনো প্রস্তুত করেনি। অপ্রত্যাশিত কিছু ঘটলেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন, কারণ একটা রেডিমেড কাঠামোর বাইরে কোনো কিছু চিন্তা করতে বা কোনো কাজ করতে বা কোনো কিছু অনুভব করতে তাকে কখনো শেখানো হয়নি। আমাদের দুজনের মধ্যেকার নীরবতা অভেদ্য হয়ে ওঠে। আমার ও থাকতে আসে প্রকাশিত হবার আগে পর্যন্ত তিনি আমার জীবন সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। তিনি নিজেকে জোর করে বিশ্বাস করাতে চেষ্টা করেন যে অন্তত নৈতিকতার দিক থেকে আমি একটি ভালো মেয়ে। লোকজনের গুঞ্জন তার এই অলীক ধারণা নস্যাৎ করে দেয়। কিন্তু ওই সময় আমাদের সম্পর্কের একটা পালাবদল ঘটেছিল। আর্থিক দিক দিয়ে তিনি আমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। পরিবারের জন্য রুজি রোজগারের ভার আমিই গ্রহণ করি, যেন তার পুত্র সন্তান আমি। তার উপর আমি একজন সুপরিচিত লেখক। এসব পরিস্থিতি আমার জীবনযাত্রার বিধি বহির্ভূত দিকটিকে কিছুটা ক্ষমার্হ করে তোলে। তাছাড়া তিনি নিজেও ওই অপরাধ কিছুটা কমিয়ে আনেন। সিভিল বিয়ের চাইতে একটা মুক্ত মিলন কম পাপের কাজ। আমার বইয়ে যেসব কথা লেখা থাকত তা তাকে প্রায়শ খুব বিচলিত করত, কিন্তু সেসব রচনার সাফল্য তাকে খুশি করত। কিন্তু এটা তার চোখে আমাকে একটা কর্তৃত্ব দিয়ে তার অন্তর্দ্বন্দ্ব আরও বাড়িয়ে দেয়। আমি সকল তর্ক বিতর্ক এড়িয়ে যাই, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। হয়তো সেজন্যই তার মনে হয় আমি বুঝি নিজেকে তার বিচারকর্তার আসনে বসিয়েছি। পুপেত বাচ্চা আমার চাইতে কম শ্রদ্ধার সঙ্গে বিবেচিত হতো। মা তাকে আমার চাইতে কম লক্ষ্য করতেন, তাই মায়ের কঠোরতা সে কম পেয়েছে। আর মা ও পুপেতের সম্পর্ক ছিল তুলনামূলকভাবে সহজতর। যখন আমার একটি কর্তব্যপরায়ণ কন্যা স্মৃতিকথা প্রকাশিত হয়, তখন মাকে শান্তি ও স্বস্তি দেবার জন্য যা কিছু বলা যেত সব পুপেত বলেছে। আমার দিক থেকে আমি শুধু তার জন্য ফুলের গুচ্ছ নিয়ে যাই এবং খুব সরলভাবে তার ক্ষমা ভিক্ষা করি। এটা তাকে খুব আলোড়িত করে, বিস্মিতও করে। একদিন তিনি আমাকে বলেন, মা বাবা তাদের সন্তানদের বুঝতে পারে না, কিন্তু এটা দুদিকেই ঘটে। আমরা এইসব ভুল বোঝাবুঝি নিয়ে আলাপ করেছি, কিন্তু খুব সাধারণভাবে, এবং আমরা কখনোই আসল প্রশ্নটির কাছে ফিরে যাইনি। আমি দরজায় টোকা দিতাম। আমি শুনতে পেতাম ছোট একটা গোঙানির শব্দ, মেঝের ওপর টেনে টেনে চলা তার চটির শব্দ, আরেকটা দীর্ঘ নিঃশ্বাস। আর আমি প্রতিজ্ঞা করতাম এইবার আমি সত্যি সত্যি আলাপ করবার জিনিস খুঁজে পাব, উভয়ের সমঝোতার জন্য একটা সমভূমি খুঁজে পাব। কিন্তু 5 মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে যায়। এত কম ক্ষেত্রে আমাদের দুজনের উৎসাহ ছিল একরকম। আমি ওর বইগুলির পাতা উল্টাই, আমরা এক বই পড়ি না। আমি ওকে কথা বলাই, আমি ওর কথা শুনি, আমি মতামত দিই। কিন্তু যেহেতু তিনি ছিলেন আমার মা, তাই তার অপ্রীতিকর মন্তব্যগুলি অন্য কারো কাছ থেকে এলে আমাকে যতখানি বিরক্ত করত, তার কাছ থেকে আমার তার চাইতে বেশি বিরক্ত করে। আমার যখন 20 বছর বয়স, তখন আমার মা তার স্বভাবসিদ্ধ অপটুভাবে আমার সঙ্গে একটা সহজ আন্তরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ছিলাম অনমনীয়। এখনও আমি সেই রকমই আছি। আমি জানি তুমি আমাকে বুদ্ধিমান ভাবো না, কিন্তু তবু তুমি তোমার প্রাণশক্তি পেয়েছ আমার কাছ থেকে, এই ধারণাটা আমাকে সুখ দেয়। আমার প্রাণশক্তি ওর কাছ থেকে এসেছে, এই ধারণার সঙ্গে একমত হয়ে আমার খুশি হওয়া উচিত ছিল। কিন্তু ওর উক্তির প্রথমাংশ আমাকে হিমশীতল করে দেয়। এইভাবে আমরা পরস্পরকে অসাড় করে দিতাম। তিনি যখন আমার দিকে স্থির দৃষ্টি স্থাপন করে বলেন, তোমাকে আমি ভয় পাই সত্যি, তখন তিনি শুধু এটাই বোঝাতে চেয়েছিলেন। আমি আমার বোনের রাত কামিজটা গায়ে চাপিয়ে মার বিছানার পাশের কোচটায় শুয়ে পড়ি। আমিও একটা শঙ্কার মধ্যে ছিলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরটায় নিরানন্দ আবহ বাড়তে থাকে। মার বিছানার পাশে একটা আলো জ্বালানো আছে। তার নির্দেশে জানালার খড়খড়িগুলি নামিয়ে দেয়া হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ঘরে আমার মনে হলো মৃত্যুর রহস্যময়তা গাঢ় হয়ে উঠছে। প্রকৃতপক্ষে কিন্তু আমি সে রাতে এবং পরবর্তী 3 রাতে বাড়ির চাইতে এখানে ভালো ঘুমিয়েছি। টেলিফোনের উদ্বেগ উৎকণ্ঠা এবং কল্পনায় নানা উদ্ভট জিনিস দেখার হাত থেকে আমি এখানে সুরক্ষিত থাকি। এখানে আমি কোনো কিছু ভাবি না। মা দুঃস্বপ্ন দেখলেন না। প্রথম রাতে প্রায়ই ঘুম থেকে জেগে যান, জল খেতে চান। দ্বিতীয় রাতে তার বাঁ পাশে পেছন দিকে তিনি খুব ব্যথা অনুভব করেন। মাদমাজেল কূর্ণ তাকে ডান পাশে কাত করে শুইয়ে দেন, কিন্তু তখন তার বাহু তাকে যন্ত্রণা দিতে শুরু করে। ওরা তাকে একটা গোলাকার রাবারের কুশানে বসিয়ে দেয়। এর ফলে তার ব্যথার জায়গায় তিনি কিছু আরাম বোধ করেন। কিন্তু এ ব্যবস্থায় একটা বিপদ ছিল, তার নিতম্বের ত্বকের ক্ষতি হতে পারে।
খুবই হালকা, দুর্বল আর নীলচে রঙের ওই ছিল ত্বকটি। শুক্র আর শনিবার তার বেশ ভালো ঘুম হয়। ইকুয়ানিলের কল্যাণে বৃহস্পতিবারের পর থেকেই তিনি তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। তিনি আর জিজ্ঞাসা করেন না, আমি সেরে উঠব তো? তোমার কি মনে হয় যে আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব? প্রফুল্ল গলায় তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি, গতকাল একদমই দেখতে পাইনি। পরদিন জিন ওকে দেখতে আসে। ও লিমোজেস থেকে আসে। মাকেও যতখানি খারাপ দেখবে বলে আশঙ্কা করেছিল ততখানি খারাপ দেখল না। ওরা দুজন প্রায় 1 ঘন্টা গল্প করে। শনিবার সকালে ও সাঁতালকে সঙ্গে করে এলে মা উৎফুল্ল কণ্ঠে ওদের লক্ষ্য করে বললেন, তো আমার শেষকৃত্যানুষ্ঠান আগামীকাল হচ্ছে না? আমি 100 বছর পর্যন্ত বাঁচব। ডক্টর পি বিমূঢ় হলেন। ওর সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব না। ওর মধ্যে অসম্ভব প্রাণশক্তি আছে। আমি ওকে ডাক্তারের মন্তব্যের কথা বললাম। তিনি সানন্দ গলায় বললেন, হ্যাঁ, আমার প্রচুর প্রাণশক্তি আছে। তবে তিনিও অবাক হলেন। তার অন্ত্র আর কাজ করছিল না। কিন্তু এ নিয়ে ডাক্তারদের খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল না। আসল কথা, ওটা কাজ করেছে। তাতে প্রমাণিত হয় যে ওটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েনি। ডাক্তাররা খুশি। ওদের খুশি হওয়াটাই আসল কথা। শনিবার ঘুমাতে যাবার আগে আমরা কিছুক্ষণ কথা বলি। চিন্তান্বিত সুরে মা বললেন, ব্যাপারটা ভারী অদ্ভুত। আমি যখন মাদমোয়াজেল লেবোলার কথা মনে করি, তখন আমি ওকে আমার ফ্ল্যাটে একটা ফোলানো নকল মূর্তির মতো দেখি, যার বাহু নেই, লন্ড্রিতে যেমন দেখা যায়। আর ডক্টর পি হলেন আমার পেটের ওপর সেঁটে দেয়া এক চিলতে কালো কাগজ। তাই ওকে যখন আমি সশরীরে দেখি, তখন আমার কাছে ব্যাপারটা ভারী অদ্ভুত মনে হয়। আমিও মাকে বললাম, দেখেছ তো, আমাকে তোমার অভ্যাস হয়ে গেছে। এখন আর তুমি আমাকে ভয় পাও না। অবশ্যই পাই না, কিন্তু বলেছিলে যে পাও। আমিও কথা বলেছিলাম, মানুষটি কি সব অদ্ভুত কথা বলে। আমিও এই জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠি। আমি রাত 8টায় এসে উপস্থিত হলে পুপেত আমাকে সারাটা দিন কেমন কেটেছে তার খবর দেয়। ডক্টর এন এলেন। মাদমোয়াজেল কুর্ণ হাজির হলেন। তিনি যতক্ষণ মা ড্রেসিং বদলালেন, আমি ততক্ষণ লবিতে বসে বই পড়লাম। দিনে 4 বার একটা চাকা লাগানোর টেবিল ওর ঘরে ঠেলে নিয়ে যাওয়া হতো। টেবিলের ওপর বোঝাই করা ব্যান্ডেজের গোল্লা, গজ কাপড়, তুলা, স্টিকিং প্লাস্টার, টিন, গামলা, কাঁচি। টেবিলটা যখন ঘর থেকে আবার ঠেলে বাইরে নিয়ে যাওয়া হতো, তখন আমি সচেতনভাবে অন্যদিকে তাকিয়ে থাকতাম। মাদমোয়াজেল কুর্ণ তার চেনা এক নার্সের সহায়তায় মার গা ধুইয়ে তাকে রাতের জন্য তৈরি করে দিতেন। আমি শুয়ে পড়তাম। মাদমোয়াজেল কুর্ণ মাকে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে 1 পেয়ালা কফি খাবার জন্য যায়। আর আমি বিছানার পাশের আলোয় আমার বইটা পড়তে থাকি। একটু পরে উনি ফিরে এসে দরজার সামনে একটা চেয়ার টেনে বসতেন। দরজাটা খোলা রাখতেন যেন প্রবেশপথের করিডোরের আলো ঘরে ঢুকতে পারে। তিনি ওখানে বসে বই পড়তেন আর কুরুশ কাঁটা দিয়ে সেলাই করতেন। একটা বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে মায়ের মৃদু শব্দ কানে আসত। আমি ঘুমিয়ে পড়তাম। সকাল 7টা ওঠার সময়, ক্ষত ড্রেস করার সময় আমি দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকতাম। সর্দিতে আমার নাক বন্ধ থাকার জন্য ভাগ্যকে ধন্যবাদ দিই। ওই গন্ধ পুপেতকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু আমি প্রায় কিছুই টের পাইনি। মায়ের কপালে আর গালে আমি প্রায়ই যে অডিকোলন মাখিয়ে দিতাম, তার গন্ধ ছাড়া আর কোনো গন্ধ আমার নাক পেত না। কিন্তু ওই মিষ্টি গন্ধেও আমার বমি আসার উপক্রম হতো। ওই বিশেষ অ্যাডিকোলনটা আমি আর জীবনে কখনো ব্যবহার করতে পারবো না। মাদমোয়াজেল কুর্ণ চলে গেলেন। আমি কাপড় জামা পরে নিলাম। সকালে নাস্তা খেলাম। মার জন্য একটা সাদাটে রঙের ওষুধ বানালাম। মা বললেন খুব বিশ্রী খেতে, তবে তার হজমে সাহায্য করে। তারপর আমি ওকে 1 চামচ 1 চামচ করে চা খাওয়ালাম। চায়ের মধ্যে একটা বিস্কুট গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম আগেই। আয়া এসে ঘর ঝাড়ু দিয়ে জিনিসপত্রের ধুলো ঝাড়ল। আমি ফুলদানিতে জল দিলাম। ফুলগুলি ঠিক করে সাজালাম। প্রায়ই ফোন বেজে ওঠে। আমি ছুটে লবিতে যাই। দরজাটা ঠেলে দিয়ে সন্তর্পণে কথা বলি। যখন মাকে বললাম, মাদাম রেমন্ড তোমার উরুর হাড়ের কথা জিজ্ঞেস করেছেন, তখন তিনি হেসে ওঠেন। ওরা আসল ব্যাপারটার কিছুই বোঝে না। প্রায়ই কোনো একজন নার্স আমাকে বাইরে ডেকে আনে। মায়ের খোঁজ নিতে এসেছেন তার বন্ধুরা আর আত্মীয় স্বজন। লোকজনের সঙ্গে দেখা করার মতো সুস্থ সবল তিনি ছিলেন না। তবে ওরা তার খোঁজ নিচ্ছে জেনে খুব খুশি হন। ড্রেসিং পাল্টাবার সময় আমি বাইরে চলে যাই। তারপরও দুপুরের খাবার তৈরি করি। তিনি চিবুতে পারছিলেন না। চটকে নরম করা সবজি, খুব সরু ফল আর পুডিং খেতেন। আমাকে ভালো করে খেতে হবে।
প্রধান আহারের মধ্যবর্তী সময়ে তিনি ছোট ছোট চুমুক দিয়ে তাজা ফলের রস খেতেন। ওর মধ্যে ভিটামিন আছে, আমার জন্য খুব উপকারী। পুপের দুপুর 2টোর দিকে আসে। একদিন মা বললেন, এই রুটিন আমার খুব পছন্দ, কিন্তু কি বোকার মতো কাণ্ড দেখো, এখন আমি তোমাদের দুজনকেই একসঙ্গে পাচ্ছি, আর এখনই আমি অসুস্থ। প্রাগে আমার যে অবস্থা হয়েছিল, এখন আমি তার চাইতে অনেক শান্ত। উনি এখন আমার মা থেকে একজন জীবন্ত শবদেহে পরিণত হয়েছেন, আর এই রূপান্তর সাধিত হয়েছে চূড়ান্তভাবে। পৃথিবী ছোট হয়ে তার ঘরের আকারে এসে দাঁড়িয়েছে। আমি যখন ট্যাক্সিতে প্যারিসের রাস্তা অতিক্রম করি, তখন আমি শুধু একটা মঞ্চ দেখি, যার উপর কেবল এক্সট্রারা নড়াচড়া করছে। আমার আসল জীবন অতিবাহিত হয় ওর শয্যা পার্শ্বে। সে জীবনের উদ্দেশ্য একটাই, ওকে রক্ষা করা। রাতের বেলা সামান্যতম শব্দ আমার মনে হতো কি প্রচণ্ড। মাদমোয়াজেল কুরনোর পত্রিকার খসখসানি, বৈদ্যুতিক যন্ত্রটার গুনগুন শব্দ। দিনের বেলা আমি শুধু মোজা পায়ে হাঁটি। সিঁড়িতে আর ওপরে ওঠানামার শব্দে আমার কানের পর্দা যেন ফেটে যায়। বেলা 11টা আর 12টার মধ্যে চাকা লাগানো টেবিলগুলি ল্যান্ডিংয়ের ভেতর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হতো। ধাতব ট্রে, টিনের পাত্র, গামলার ঝনঝন শব্দ আমার মনে হতো জঘন্য। একটি নির্বোধ আয়ার একটা কাজে আমি ভীষণ ক্ষেপে যাই। মার তন্দ্রা এসেছিল। সেই অবস্থায় ও মাকে জিজ্ঞাসা করে, আগামীকাল উনি কি খেতে চান? অল্প তেলে ভাজা খরগোশ নাকি মুরগির রোস্ট? আরও একবার আমি মেজাজ খারাপ করি যখন পূর্ব নির্ধারিত মগজের বদলে অরুচিকর কিমা পরিবেশন করা হয়। মার পছন্দ আর আমার পছন্দ একই রকম হয়ে উঠতে থাকে। আমাদের দুজনেরই ভালো লাগে মাদমোয়াজেল কুর্নো, মাদমোয়াজেল লরেনথ আর মার্টিন ও পেরেন্ট নামের মেয়ে দুটিকে। আমারও মনে হতো মাদাম গণত্রান্ত বড় বেশি কথা বলেন। উনি আমাকে বললেন যে তার সারাটা বিকাল কেটে গেছে মেয়ের জন্য জুতো কিনতে গিয়ে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? এই নার্সিংহোম আর আমাদের ভালো লাগছে না। হাস্যময়ী কষ্ট সহিষ্ণু নার্সদের মাত্রাতিরিক্ত কাজ করতে হচ্ছে। তারা কম বেতন পাচ্ছে, শিকার হচ্ছে কর্কশ আচরণের। মাদমোয়াজেল কুর্নো বাড়ি থেকে নিজের কফি নিয়ে আসেন। গরম জল ছাড়া তিনি এখান থেকে আর কিছু পান না। রাতের নার্সদের স্নান করার কোনো ব্যবস্থা নেই। এমনকি সারা রাত না ঘুমিয়ে কাটাবার পর মুখ হাত ধুয়ে চেহারা একটু ঠিকঠাক করে নেবার জন্যেও কোনো ঘর নেই। মাদমোয়াজেল কুর্নো একদিন সকালে অত্যন্ত বিচলিত অবস্থায় আমাদের জানান, বাদামি রঙের জুতো পরার জন্য সিস্টার তার দোষ ধরেন। মাদমোয়াজেল কুর্নো বলেন, এ জুতোর তো কোনো গোড়ালি নেই, জুতো সাদা রঙের হতে হবে। মাদমোয়াজেল কুর্নোর মুখ করুণ দেখায়। সিস্টার উচ্চকণ্ঠে বলে উঠেছিলেন, দিনের কাজ শুরু করার আগেই মুখের চেহারা ওরকম ক্লান্ত করুণ করে ফেলো না। মা দুদিন ধরে ওই উক্তিটি কয়েকবার পুনরাবৃত্তি করলেন। তিনি চিরকালই প্রবলভাবে কোনো একটা পক্ষ নিতে ভালোবাসতেন। একদিন সন্ধ্যায় মাদমোয়াজেল কুর্নোর বন্ধু কাঁদতে কাঁদতে আমাদের ঘরে এসে বলে, ওর রোগী তার সঙ্গে কোনো কথা বলবে না বলে স্থির করেছে। তাদের পেশা এসব মেয়েদেরকে ট্র্যাজেডির খুব ঘনিষ্ঠ সম্পর্কে নিয়ে আসত, কিন্তু তবু তাদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট নাটকের বিরুদ্ধে তারা তাদের মন শক্ত করে রাখতে পারত। পুপেত মন্তব্য করে, তোমার মনে হয় তুমি নিজেই যেন বোকা হয়ে যাচ্ছ। আমি অবশ্য ওদের নির্বোধ কথাবার্তা আর আনুষ্ঠানিক অশালীন হাসি ঠাট্টাতে বিচলিত হতাম না। প্রফেসর বির সঙ্গে খুব চালাকি করলে তো তুমি। তোমার এই কালো চশমায় তোমাকে একেবারে গ্রেটা গার্বোর মতো দেখাচ্ছে। এসব মন্তব্য আমি শুনতাম উদাসীনভাবে, কিন্তু ভেতরে ভেতরে এর একটা খারাপ প্রভাব পড়ত। আমার মনে হতো যেখানেই যাই আমি যেন অভিনয় করছি। আমার এক পুরনো বন্ধুর আসন্ন স্থানান্তর সম্পর্কে যখন আমি মন্তব্য করি, তখন আমার কণ্ঠস্বর আমার নিজের কাছেই কৃত্রিম মনে হয়। যখন আমি কোনো রেস্তোরাঁর ম্যানেজারকে বলি, খুব ভালো ছিল সবকিছু, তখন আমার মনে হয় আমি একটা নির্দোষ মিথ্যা কথা বললাম। অন্য অনেক সময় আবার আমার মনে হতো যে বহির্বিশ্ব একটা অভিনয়ে লিপ্ত হয়েছে। একটা হোটেল আমার চোখে ধরা পড়ত একটা নার্সিং হোম রূপে। হোটেলের কাজের মেয়েদের আমার নার্স বলে মনে হতো। আমার মনে হতো রেস্তোরাঁর খাবার পরিবেশনকারিনীরাও যেন খাবারের মাধ্যমে আমার একটা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। লোকজনকে আমি দেখতে লাগলাম একটা নতুন চোখ দিয়ে। তাদের কাপড়ের নিচে লুকানো আছে বিভিন্ন প্রকার নলের একটা জটিল পদ্ধতি। কখনো কখনো আমি নিজেই একটা পাম্পে রূপান্তরিত হয়ে যেতাম। পাম্পটা উপরে উঠছে, সজোরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে কোনো একটা পদার্থ, কিংবা আমি পরিণত হয়েছি কয়েকটা থলি ও পেটের নাড়ি ভুঁড়িতে। পুপেট বেঁচে থাকছিল শুধু তার স্নায়ুর জোরে। আমার রক্তচাপ বেড়ে গেছে, মাথার মধ্যে একটা ধমনী সারাক্ষণ দপদপ করছে।
সবচাইতে বেশি যা আমাদের কষ্ট দিচ্ছিল তা হলো মায়ের মরণ যন্ত্রণা, তার পুনরুজ্জীবিত হয়ে ওঠা, আর আমাদের নিজেদের পরস্পর বিরোধিতা। যন্ত্রণা আর মৃত্যুর এই প্রতিযোগিতায় আমরা আন্তরিকভাবে চাইতাম যে মৃত্যু জয়ী হোক। অথচ তার নিষ্প্রাণ মুখমণ্ডল নিয়ে মা যখন ঘুমাতেন, তখন আমরা গভীর উদ্বেগের সঙ্গে তার সাদা জ্যাকেটের দিকে তাকিয়ে থাকতাম। লক্ষ্য রাখতাম যে কালো ফিতায় তার যে ঘড়িটা ঝোলানো আছে সেটা ঠিকমতো কাঁপছে কিনা। কখন শেষ খিঁচুনিটা দেখা দেয় সেই ভয় সারাক্ষণ আমাদের টুঁটি চিপে রাখত। রোববার অপরাহ্নে আমি যখন চলে আসি তখন তিনি ভালো ছিলেন, কিন্তু সোমবার সকালে তার বিধ্বস্ত মুখ দেখে আমি ভীত হয়ে উঠি। পরিস্থিতি ভয়ঙ্কর স্পষ্ট এখন। তার ত্বক আর অস্থির মধ্যবর্তী রহস্যময় উপনিবেশগুলি নিজেদের কাজ করে চলেছিল। তারা খেয়ে ফেলছিল তার জীব কোষগুলি। রাত 10টায় পুপেট সঙ্গোপনে নার্সের হাতে একটা চিরকুট তুলে দিয়েছিল। আমার বোনকে ডেকে পাঠাবো? নার্স মাথা নাড়ে। ও হৃদযন্ত্র ঠিকমতো কাজ করে যাচ্ছে, কিন্তু নতুন ধরনের দুর্গতি দেখা দেয়। মাদাম গণত্রান্দ আমাকে মায়ের ডান পাশটা দেখালেন। ওর ত্বকের রোমকূপ দিয়ে টিপ টিপ করে জল ঝরে পড়ছিল, চাদরটা ভিজে গেছে। এখন তিনি আর প্রস্রাব প্রায় করছেনই না। শরীর ফুলে উঠেছে। তিনি বিমূঢ়ভাবে তার হাতের দিকে তাকালেন, ফুলে ওঠা আঙুলগুলি নাড়ালেন। আমি বললাম, চুপচাপ স্থির হয়ে শুয়ে থাকার জন্য এমন হয়েছে। ইকুয়ানিল ও মরফিয়ার প্রভাবে এখন তিনি শান্ত। নিজের রোগ সম্পর্কে তিনি সচেতন, কিন্তু ধৈর্যের সঙ্গে তিনি প্রথম সেটা মনে নিয়েছেন। একদিন আমার যখন মনে হচ্ছিল যে আমি আগের চাইতে বেশ ভালো হয়ে উঠেছি, তখন তোমার বোন একটা কথা বলে, এবং ওই কথাটা আমার খুব কাজে দিয়েছে। ও বলেছিল যে আমার শরীর আবার খারাপ হবে, তাই আমি বুঝতে পারছি যে এটা স্বাভাবিক। তিনি একটুক্ষণের জন্য মাদাম শ্যাত অগকে দেখলেন, তাকে জানালেন, আমি এখন খুব ভালোভাবে এগিয়ে চলেছি। তিনি হাসতেই তার মাড়ি দেখা গেল। এরই মধ্যে তা পরিণত হয়েছে একটা কঙ্কালের ভয়ঙ্কর দেতো হাসিতে। কিন্তু একই সঙ্গে তার চোখ দুটি জ্বলজ্বল করে উঠল কেমন এক ধরনের উত্তেজিত সারল্যে। খাওয়ার পর হঠাৎ তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। আমি নার্সের জন্য বারবার ঘুঁটি বাজালাম। আমি যা চেয়েছি তাই ঘটতে চলেছে। মা মারা যাচ্ছে না সেটা আমাকে নিক্ষেপ করল এক নিয়ন্ত্রণহীন চরম আতঙ্কের মধ্যে। একটা ট্যাবলেট তাকে আবার সুস্থ করে তুলল। রাতে আমি কল্পনা করলাম যে তিনি মারা গেছেন। আমার বুক যেন যন্ত্রণায় ভেঙে গেল। সকালে পুপেট বলল, স্থানীয়ভাবে অবস্থার বেশ উন্নতি হচ্ছে। মা এতটাই ভালো বোধ করেন যে তিনি কয়েক পাতা সিমেনন পড়ে ফেলেন। রাতে আমার তার ভীষণ কষ্ট হয় আবার। সারা শরীর অসম্ভব ব্যথা করছে। ওকে একটা মরফিয়া ইঞ্জেকশন দেয়। দিনের বেলায় তিনি যখন তার চোখ খুললেন, তখন তার চোখ দুটি মনে হলো কাচের মতো। সে চোখ দিয়ে যেন তিনি কিছুই দেখছেন না। এবার সব শেষ হয়ে যাবে। তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আমি এনকে জিজ্ঞাসা করলাম, এই কি শেষ? না না, তিনি আধা করুণার আধা বিজয় সুরে বললেন, ওকে খুব ভালোভাবে পুনরুজ্জীবিত করা হয়েছে। এখনই মরবেন কেন? তাহলে কি যন্ত্রণায় জয়ী হবে? আমাকে শেষ করে দাও। আমার পিস্তলটা দাও আমাকে, দয়া করো। উনি বললেন। আমার সারা শরীর ভীষণ ব্যথা করছে। অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি তার ফুলে ওঠা আঙুলগুলি নাড়লেন। তার আত্মবিশ্বাস কমে যায়। এই ডাক্তাররা আমার বিরক্তি উৎপাদন করতে শুরু করেছে। সারাক্ষণ ওরা আমাকে বলছে যে আমার অবস্থার উন্নতি হচ্ছে, আর আমি নিজে অনুভব করছি যে আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে চলেছে। এই মৃত্যু পথযাত্রী নারীর খুবই অনুরক্ত হয়ে পড়েছি আমি। আধো অন্ধকারের মধ্যে আমরা কথা বলতে থাকলাম, আর আমি আমার একটা পুরনো নিরানন্দ অনুভূতিকে প্রশমিত করলাম। আমার কৈশোরের যে সংলাপ ছিন্ন হয়ে গিয়েছিল, এবং আমাদের মতের পার্থক্য আমাদের দুজনের সাদৃশ্যের কারণে যা আমরা জোড়া দিতে পারিনি, এখন সে সংলাপ আমি নতুন করে শুরু করি। প্রথম দিকের যে স্নিগ্ধ কোমলতা চিরদিনের জন্য মরে গেছে বলে আমি মনে করেছিলাম, তা আবার প্রাণবন্ত হয়ে ফিরে এলো, কারণ এখন তার সহজ ভাষা ও সহজ আচরণের মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব হয়। আমি ওর দিকে তাকালাম। ওই যে ওখানে তিনি উপস্থিত, সচেতন, কিসের মধ্যে দিয়ে বেঁচে আছেন সে সম্পর্কে অনবহিত। একজন মানুষের ত্বকের নিচে কি ঘটছে সে সম্পর্কে না জানা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ওর ক্ষেত্রে ওর দেহের বহির্ভাগে কি ঘটছে তাও ওর অজানা। তার আহত উদর, তার নলের মতো সরু দীর্ঘ ক্ষত, সেটার ভেতর থেকে নির্গত নোংরা জিনিস, তার ত্বকের নীল রং, তার রোমকূপ দিয়ে ফোঁটা ফোঁটা করে বেরিয়ে আসা তরল পদার্থ, এসব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তার প্রায় সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হাত দিয়ে তিনি ওসব আবিষ্কার করতে অক্ষম। আর ওরা যখন তার ক্ষত পরিষ্কার করে নতুন ব্যান্ডেজ লাগায়,
তখন তার মাথা থাকে পেছন দিকে ঠেলে দেয়া। তিনি আর আয়নার খোঁজ করেননি। তার মরণোন্মুখ মুখমণ্ডলের আর কোনো অস্তিত্ব ছিল না তার কাছে। তিনি এখন শুধু বিশ্রাম নিচ্ছেন, স্বপ্ন দেখছেন। তার পচনরত মাংস থেকে তিনি এখন অবস্থান করছেন অনেক অনেক দূরে। আমাদের মিথ্যার কলধ্বনিতে তার কান ভরপুর। তার সমস্ত মন এখন একটিমাত্র প্রবল আবেগপূর্ণ আশার মধ্যে কেন্দ্রীভূত, ভালো হয়ে ওঠা। আমি চাইতাম অর্থহীন অপ্রীতিকর জিনিসগুলি থেকে তাকে রক্ষা করতে। ওই ওষুধটা তোমার খাওয়ার দরকার নেই। খাওয়াই কিন্তু ভালো। তিনি চুনাপাথরের মতো তরল ওষুধটা ঢক করে গিলে ফেলতেন। খাবার খেতে তার খুব কষ্ট হচ্ছিল। জোর করে খেতে হবে না, তাই মনে হয় তোমার? তিনি খাবারের পাত্রের দিকে তাকান, ইতস্তত করেন, আরেকটু দাও। শেষে আমি তার অলক্ষ্যে তার প্লেট সরিয়ে নিয়ে বলি, তুমি সবটা খেয়ে ফেলেছ। বিকালের দিকে তিনি জোর করে খানিকটা দই গলাৎকরণ করতেন। প্রায়ই তিনি তাকে ফলের রস দিতে বলতেন। খুব ধীরে ধীরে তিনি তার বাহু নাড়তেন, সতর্কতার সঙ্গে তার দুহাত তুলতেন, হাত দুটি জড়ো করে হাতড়ে হাতড়ে গ্লাসটা আঁকড়ে ধরতেন। আমি তখনও আমার হাতে গ্লাসটা ধরে রাখি। একটা ছোট নলের মধ্য দিয়ে তিনি উপকারী ভিটামিনগুলি টেনে নেন। এক প্রেতিনীর মুখ লোলুপভাবে শুষে নিচ্ছে জীবন। ওর বিধ্বস্ত মুখে চোখ দুটি বিশাল হয়ে উঠেছে। তিনি সে চোখ বিস্ফারিত করে তার দৃষ্টি স্থির করেন। একটা অসম্ভব প্রয়াসের বিনিময়ে তিনি তার ছায়াচ্ছন্ন ব্যক্তিগত ভুবন থেকে নিজেকে টান মেরে ওই অন্ধকার আলোর সরোবরের উপরিতলে তুলে আনেন। তার সমগ্র সত্তাকে তিনি ওখানে কেন্দ্রীভূত করেন। একটা নাটকীয় নিশ্চলতাকে নিয়ে তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, যেন এইমাত্র তিনি দেখতে শিখেছেন। আমি তোমাকে দেখতে পাচ্ছি গো। প্রতিবারই তাকে নতুন করে অন্ধকারের মধ্য থেকে এটা জিতে নিতে হতো। যেভাবে নখ দিয়ে তিনি তার চাদর আঁকড়ে ধরে থাকতেন যেন তার মধ্যে ডুবে না যান, ঠিক সেইভাবে তার চোখ দিয়ে তিনি নিজেকে এই পৃথিবীর সঙ্গে আটকে রাখতেন। বাঁচো, বেঁচে থাকো। ওই বুধবার রাতে আমার ট্যাক্সি হুহু করে ছুটে চলেছে। আমার যে কি নিঃসঙ্গ বোধ হচ্ছিল। কেতাদুরস্ত এলাকার মধ্য দিয়ে এই যাত্রাপথ ছিল আমার মুখস্থ। লারকোম, হুবিয়াত, হার্সিস, লভিন। প্রায়ই কেদার সামনে লাল আলোর জন্য আমাকে থামতে হয়। আমি দেখতে পাই হাস্যকর রকম অভিজাত হ্যাট, ওয়েস্টকোট, স্কার্ফ, চটি, পোশাকি জুতো। আরেকটু এগিয়ে গেলে চোখে পড়ে সুন্দর পালকের মতো কোমল ড্রেসিং গাউনের সম্ভার, নরম নরম রঙের। আমি মনে মনে ভাবি, আমি ওর জন্য এরকম একটা কিনব। লাল ড্রেসিং গাউনটার বদলে সেটা পরবেন উনি। সেন্ট অন্তর্বাস, অলঙ্কারাদি, যেখানে মৃত্যুর কোনো জায়গা নেই, সেই পৃথিবীর মহার্ঘ ঔদ্ধত্যের একটা প্রদর্শনী। কিন্তু মৃত্যু আছে, মৃত্যু লুকিয়ে আছে মুখোশের আড়ালে, নার্সিংহোমের ধূসর গোপনীয়তার মধ্যে, হাসপাতালে, রোগীর ঘরে। আর আমার জন্য এখন সেটাই একমাত্র সত্য। রোজ যেমন হতো, বৃহস্পতিবার সকালেও তাই হলো। মার মুখ দেখে আমি একটা ধাক্কা খেলাম। আগের চাইতেও শীর্ণ, আগের চাইতেও যন্ত্রণাপীড়িত। কিন্তু তিনি দেখতে পাচ্ছিলেন। আমাকে ভালো করে লক্ষ্য করে তিনি বললেন, আমি তোমাকে দেখছি। তোমার চুল একেবারে বাদামি হয়ে গেছে। অবশ্যই, আর এটা তোমার চিরকালের জানা। কারণ তোমার আর তোমার বোনের একটা চওড়া সাদা দাগ ছিল, যেন আমি ওটা ধরে থাকতে পারি, পড়ে না যাই। উনি ওর আঙুলগুলি নাড়ালেন। নিচে নেমে যাচ্ছে, তাই না? উনি ঘুমিয়ে পড়েন। চোখ খোলার পর আমার দিকে তাকিয়ে বলেন, আমি যখন একটা বড় সাদা কবজি বন্ধনী দেখি, তখন টের পাই যে জেগে উঠছি। যখন ঘুমিয়ে পড়ি, তখন পেটিকোটের মধ্যে ঘুমিয়ে পড়ি। কিসব স্মৃতি, কিসব ছায়ামূর্তি তাকে আক্রমণ করছে। ওর জীবন চিরকালই ছিল বহির্বিশ্বমুখী, আর এখন হঠাৎ করে নিজের মধ্যে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছেন। আমার বুকটা মুচড়ে উঠল। তার মনোযোগকে আর বিক্ষিপ্ত হতে দিতে চাইতেন না তিনি। সেদিন তার এক বন্ধু, মাদমোয়াজেল ভথিয়ের, মাকে প্রচুর উদ্দীপনা নিয়ে একটি কাজের মেয়ের একটা কাহিনী শোনাচ্ছিলেন। আমি দ্রুত তাকে বিদায় দিই। আমি লক্ষ্য করি যে মায়ের চোখ বন্ধ হয়ে আসছে। আমি ফিরে আসার পর মা বললেন, রোগীর কাছে এসব গল্প করা ঠিক না। এসব কাহিনীতে তার কি উৎসাহ থাকতে পারে? আমি রাতটা তার পাশে কাটাই। তিনি ব্যথা বেদনা আর দুঃস্বপ্ন দুটোর ভয়েই সমান সন্ত্রস্ত হয়ে থাকতেন। ডক্টর এন এলে মা মিনতি করলেন, যতবার দরকার হয় ওরা যেন ততবার আমাকে ইঞ্জেকশন দেয়। তিনি কারো দেহে একটি নার্সের ছুঁচ ঢুকিয়ে দেবার ভঙ্গির অনুকরণ করলেন। ডক্টর এন ব্যঙ্গে সুরে বললেন, হাহা, আপনি যে একজন সত্যিকার মাদকাসক্ত হয়ে উঠছেন। আমি কিন্তু খুব আকর্ষণীয় দামে আপনাকে মরফিয়া যোগান দিতে পারি। ওর মুখের ভঙ্গি কঠোর হলো।
শীতল গলায় আমায় লক্ষ্য করে উনি বললেন, একজন আত্মসম্মান জ্ঞানসম্পন্ন ডাক্তার দুটো বিষয় কখনো আপোস করে না, মাদকদ্রব্য আর গর্ভপাত। বিশেষ কোনো ঘটনা ছাড়াই শুক্রবার পার হয়ে গেল। শনিবার দিন মা সারাক্ষণ ঘুমিয়ে কাটালেন। পুপেট তাকে লক্ষ্য করে বলল, চমৎকার, ভালো বিশ্রাম হয়েছে তোমার। নিঃশ্বাস ছেড়ে মা বললেন, আজ আমি বেঁচে থাকিনি। একজন মানুষ জীবনকে এত ভালোবাসলে তার পক্ষে মরা একটু খুব কঠিন কাজ হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় ডাক্তাররা আমাদের বলেন যে উনি হয়তো আরও ২-৩ মাস টিকে থাকতে পারবেন। আমাদের জীবনকে তাহলে নতুন করে বিন্যস্ত করতে হবে। আমাদেরকে ছাড়াই মাকে কয়েক ঘন্টা কাটাতে অভ্যস্ত হতে হবে। গতকাল আমার বোনের স্বামী প্যারিসে এসেছে। আমার বোন ঠিক করলো যে সে রাতটাও মাকে মাদমোয়াজেল কুর্নোর হেফাজতে একাই রেখে দেবে। ও আবার ভোরে এসে হাজির হবে, ২:৩০টার দিকে মার্থা আসবে, আর আমি আসব ৫টার সময়। ৫টায় আমি দরজাটা খুলি। জানলার খড়খড়ি নামানো, ঘর প্রায় সম্পূর্ণ অন্ধকার। মার্থা মায়ের হাত ধরে আছে। মা ডান পাশ ফিরে গুটিয়ে শুয়ে আছেন। মুখের চেহারা ভীষণ করুণ, পরম পরিশ্রান্ত। তার বাঁ নিতম্বের ওপর বেডসোরগুলি কাঁচা দগদগে ঘায়ে পরিণত হয়েছে। এভাবে শুলে ক্ষতের কষ্ট একটু কম অনুভূত হয়, কিন্তু শরীরের এই অবস্থান তাকে অতিশয় ক্লান্ত করে তোলে। ১১টার সময় পুপে তার লিওনেল না আসা পর্যন্ত তিনি চরম উদ্বেগের সঙ্গে অপেক্ষা করতে থাকেন, কারণ নার্সরা তার বিছানার চাদরের সঙ্গে ঘণ্টির তারটা আটকে দিতে ভুলে গিয়েছিল, আর টিপ বোতামটা ছিল তার হাতের আওতার বাইরে। ফলে কাউকে ডাকার তার কোনো উপায়ই ছিল না। ওর বন্ধু মাতাম তারদ ওকে দেখতে এসেছিলেন। তবু মা আমার বোনকে বললেন, তোমরা আমাকে ওই নিষ্ঠুর প্রাণীগুলোর হাতে ছেড়ে দাও। রোববারের নার্সদের তিনি ঘৃণা করতেন। তারপর তিনি তার সজীবতা এতটাই ফিরে পেলেন যে লিওনেলকে লক্ষ্য করে বললেন, তো এবার বুঝি ভেবেছিলে যে শাশুড়ি চিরবিদায় নিচ্ছেন? তা সেটি হচ্ছে না, এখনও না। দুপুরের খাওয়ার পর আবার তিনি ১ ঘন্টা একা থাকেন, আর তখন আবার তিনি পীড়াদায়ক উদ্বেগাক্রান্ত হন। তীব্র উত্তেজনা ভরা গলায় তিনি আমাকে বললেন, আমাকে কখনো এরকম একা ফেলে রাখবে না। আমি এখনো খুব দুর্বল। ওই নিষ্ঠুর প্রাণীগুলির হাতে আমাকে কখনো ছেড়ে দিও না। আমরা আর তোমাকে ছেড়ে যাব না। মার্থা চলে গেল। মা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। একটু পরেই চমকে জেগে ওঠেন। তার ডান নিতম্ব খুব ব্যথা করছে। মাদাম গণত্রান্দ তাকে পাল্টে দিলেন। মা তবু নালিশ জানাতে থাকেন, আমি আবার ঘণ্টি বাজাতে চাই। না, আবারও ওই মাদাম গণতান্দ্রই আসবে। ও কোনো কাজের নয়। মায়ের ব্যথা কোনো কল্পনাপ্রসূত ছিল না। তার রোগ শুধু তার দেহযন্ত্রের ক্রিয়া নয়, তাদের গঠনকেও আক্রমণ করেছে। তবু একটা সীমার নিচে মাদমোয়াজেল পেরেন্ট অথবা মাদমোয়াজেল মার্টিনের সেবা যত্নে তার ব্যথা কিছু প্রশমিত হতো। কিন্তু মাদাম গণত্রান্দ ওই একই কাজ করলেও তা হতো না। যাই হোক, মা আবার ঘুমিয়ে পড়েন। 6:30টার সময় তিনি একটু স্যুপ আর সামান্য পুডিং খেলেন। তৃপ্তির সঙ্গেই খেলেন তিনি। তারপর হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন। তার বাঁ নিতম্ব যেন ব্যথায় পুড়ে যাচ্ছে। সেটা মোটেই অবাক হবার মতো কিছু ছিল না। তার ত্বক নির্গত ইউরিক অ্যাসিডে তার প্রায় ছল ছাড়ানো শরীর ভেসে যাচ্ছিল। তার চাদর বদলাবার সময় নার্সেদের আঙুল যেন পুড়ে যেত। আমি চরম আতঙ্কিত হয়ে ঘণ্টি বাজিয়ে চললাম। অন্তহীন মুহূর্তগুলি মন্থরভাবে এগুতে থাকে। আমি মায়ের হাত ধরে থাকি, কপালে আমার হাত বোলাই, কথা বলি, ওরা এক্ষুনি তোমাকে একটা ইঞ্জেকশন দেবে, তখন আর ব্যথা বোধ করবে না। আর ১ মিনিট, মাত্র ১ মিনিট। মা স্নায়বিক চাপে টান টান হয়ে থাকেন, প্রায় চেঁচিয়ে ওঠেন, চাপা আর্তনাদ করেন, জ্বলে যাচ্ছে, কি যে সাংঘাতিক কষ্ট, আমি সহ্য করতে পারছি না, আমি আর একটুক্ষণও সহ্য করতে পারছি না। তারপর শিশুর মতো প্রায় ডুকরে উঠে তিনি বললেন, ওহ, কি শোচনীয় অবস্থা হয়েছে আমার। তার এই শিশুর মতো কণ্ঠস্বর আমার বুকে শেলের মতো লাগল। কি সম্পূর্ণ নিঃসঙ্গ উনি। আমি তাকে স্পর্শ করি, তার উদ্দেশ্যে কথা বলি, কিন্তু তার কষ্টের মধ্যে প্রবেশ করা আমার সাধ্যাতীত। তার বুকের স্পন্দন পাগলের মতো হয়ে ওঠে। চোখ উল্টে গেছে। আমার মনে হয় তিনি মারা যাচ্ছেন, আর তিনি মৃদু গুঞ্জন করে বলে ওঠেন, আমি মূর্ছা যাচ্ছি। অবশেষে মাদাম গণত্রান্দ ওকে মরফিয়া ইঞ্জেকশন দেন। ওতে কোনো কাজ হয় না। আমি আবার ঘণ্টি বাজাই। একটা কথা ভেবে আমি ভীষণ ভয় পাই। হয়তো এ ব্যথা সকালেই শুরু হয়। মায়ের কাছে তখন কেউ ছিল না। কাউকে ডাকারও তার কোনো উপায় ছিল না। আর তাকে এক মুহূর্তের জন্যও একা ফেলে রেখে যাবার কোনো প্রশ্নই ওঠে না। নার্সরা এবার ওকে ইকুয়ানিল দিল, তার চাদর পাল্টে দিল, তার উন্মুক্ত ক্ষতের জায়গাগুলিতে মলম মাখিয়ে দিল,
আর নার্সদের হাতে লেগে থাকলো একটা ধাতব চকচকে আভা। জ্বলুনি অপসৃত হয়েছে। মাত্র 15 মিনিট ছিল ওই যন্ত্রণা একটা অনন্তকাল। ও ঘন্টার পর ঘন্টা চিৎকার করেছিল। মা বললেন, এর কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। হ্যাঁ, এত অর্থহীন যে কান্না পায়। আমি আর ডাক্তারদের বুঝতে পারি না। আমার পৃথিবীর কোনো কিছু দিয়েই এই অর্থহীন যন্ত্রণার ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায় না।